ক্রিকেট বোর্ডের পালাবদল নিয়ে কথা বলছে। আমাদের সঙ্গে আছেন বিসিবির সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। আলমগীর ভাই, আমরা বলছিলাম যে বর্তমান যে কমিটিটা আছে সেখানে কয়েকজনকে আপনি চেনেন, তবে তামিম ইকবালকে আপনি একেবারে ক্লোজলি চেনেন। তারা অর্গানাইজার সত্তাটাও আপনি যতটা ক্লোজলি দেখেছেন আমরা সেভাবে যাই না। সো তামিম ইকবালকে এই পদে আপনি কিভাবে রেট করবেন, প্লাস হচ্ছে তার স্পেশালিটিগুলো একটু আমাদেরকে জানাবেন। আসলে তার সাথে আমার এই যে পারিবারিক রিলেশনের বাইরেও যে স্পোর্টস নিয়ে, কারণ আমি যখন ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ছিলাম তখনই তার ইন্টারন্যাশনাল ক্রিকেট শুরু। তো আমি তো দীর্ঘদিন তাকে প্লেয়ার হিসেবেও দেখেছি এবং গত 3-4 বছর ধরে তার সাংগঠনিক বিষয়গুলো নিয়েও সারা বাংলাদেশের ক্রিকেট নিয়ে তার যে পরিকল্পনা আছে সেটা নিয়ে আমার বিভিন্ন সময় পারিবারিক আলোচনা বা ব্যক্তিগত আলোচনায় যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে তামিমের মধ্যে যেই পরিকল্পনাগুলো আছে, শুধু পরিকল্পনা না, এগুলাকে বাস্তবায়ন করার জন্য তার যেই ইচ্ছা শক্তিটা আছে এবং সে যে দৃঢ়তা তার মধ্যে আছে, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতে চাই এবং আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে তামিমের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেটের বেশ কিছু পরিবর্তন আপনারা খুব ইমিডিয়েটলি দেখতে পারবেন এবং পরিবর্তনের জন্য তার যে অ্যাগ্রেশন আছে, বিগত সময়ে আমরা নিজেরাও বা অনেক সংগঠকরা অনেক ভালো ভালো কথা আমরা বলেছি বিভিন্ন মাধ্যমে। আমরা রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের কথা আজকে 25 বছর ধরে বলে আসছি, সেটা কেউ বাস্তবায়ন করেনি। আমরা প্লেয়ারদের স্যালারি নিয়ে, রিমুনারেশন নিয়ে অনেক আন্দোলন দেখেছি, অনেক কথা দেখেছি। আসার বিষয় যে আসলে এই কমিটি চেয়ারে বসার প্রথম দিনেই কিন্তু প্লেয়ারদের স্যালারি এনহ্যান্স করা হয়েছে এবং আমাদের যে ক্রিকেট বোর্ডের যে এফডিএর আছে, যে আর্থিক সক্ষমতা আছে, এটা প্লেয়ারদের পিছনে এবং ক্রিকেট ফ্যাসিলিটিস ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের পিছনে ব্যয় করার কথা যেটা আমরা বলে থাকি বা বলার চেষ্টা করি, সেই দায়িত্বটা কিন্তু তামিম নিজেই নিয়েছে ফ্যাসিলিটিস কমিটির দায়িত্ব নিয়ে এবং তার পরিকল্পনা আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার প্লেয়ারদের জন্য, তাদেরকে বেটার ফ্যাসিলিটেট করার জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার তার প্ল্যান আছে এবং সে প্ল্যানের পরিকল্পনার অংশ হিসেবে কিন্তু সে ফ্যাসিলিটি কমিটির দায়িত্ব সে নিজেই নিয়েছে। এটা ভালো দিক। প্লেয়ারদের স্যালারি বাড়িয়েছে, ইনফ্রাস্ট্রাকচারটা যদি আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের যে ক্রিকেট বোর্ডে যে আর্থিক সক্ষমতা আছে তার যদি 10%ও আমরা যদি এই ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং ক্রিকেটের জন্য আমরা ব্যয় করতে পারি, 10%ও কিন্তু ইটস কামস অ্যাবাউট 140 crore। রাইট। আমরা যদি গত 20 বছর দেখে থাকি আমাদের ক্রিকেটের পিছনে ইন্টারন্যাশনাল কমিটমেন্ট, আমাদের ন্যাশনাল কমিটমেন্ট, এজ গ্রুপ ক্রিকেট, আমরা অনেক টাকায় খরচ করেছি, কিন্তু আমরা যেই কোর যেই বিষয়গুলো আছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলি, আমরা যে প্লেয়ারদের স্যালারি বাড়ানো, তাদেরকে ফ্যাসিলিটেট করা, এর পিছনে আমরা কত টাকা ব্যয় করেছি, এই সংখ্যাটা যদি আমরা তুলে আনতে পারি, আমরা দেখব যে আমাদের আসলে সাংগঠনিক ধন্যতা উঠে আসবে। এবং আমি মনে করি, বিশ্বাস করি, তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্কের কারণে আমি এটা সবাইকে আশ্বস্ত করতে পারি, তার নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেটের পরিবর্তন দৃশ্যমান হবে এবং এটা খুব দ্রুতই আমরা প্রত্যাশা করতে পারি। রাইট। তামিম ইকবালের শুরুটা হয়েছিল তখন আমরা তাকে বুম বুম তামিম বা নানা নামে ডাকা হতো। অ্যাগ্রেশন ছিল, যেটা আপনি বলছিলেন, তার ব্যাটিংয়ে অ্যাগ্রেশন ছিল। অ্যাজ এ পার্সন উনি কিছুটা অ্যাগ্রেসিভ হয়তো বা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। আমরা দেখব তিনি গতকালই প্রথমবার আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসেছেন অ্যাডহক কমিটির সঙ্গে। সেখানেই অলরেডি আপনি কয়েকটা বলেছেন, তিনি বেশ কিছু ডিসিশন প্রথম দিনেই নিয়ে ফেলেছেন। এর মধ্যে স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব তিনি প্রথম দিনেই বুঝিয়ে দিয়েছেন কে কোন দায়িত্বে থাকবে। নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধি করেছেন, ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি বাড়িয়েছেন। নারী ক্রিকেটারদের সেখানে তিনি যে সেন্ট্রাল কন্ট্রাক্টটা আছে সেখানে সংখ্যাটাও বাড়ানোর ঘোষণা দিয়েছেন। ক্লাবগুলোকে, যে ক্লাবগুলো আমরা দেখছিলাম যে মাঝখানে বিদ্রোহ করছিল, তারা খেলছিল না, যে টুর্নামেন্টগুলো ঘরোয়া আসরগুলো হলো সেখানে তারা অংশ নেয়নি, তাদেরকে ফেরানোর জন্য তিনি আজকের মধ্যেই তাদের সঙ্গে বসবেন বলে তিনি কথা দিয়েছেন এবং তিনি সেটি আজকে সন্ধ্যাতেই তাদের সঙ্গে বসবেন বলে আমরা জানি। এবং সংকট মোকাবেলায় বিদ্যুৎ সাশ্রয়ী নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি পরিবর্তনের একটা সিদ্ধান্ত তিনি নিয়েছেন। রাষ্ট্রীয় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার মনে হচ্ছে এটা, এখন যে সংকট চলছে দেশে সেখানে তিনি সেই বিষয়টাতেও নজর দিয়েছেন। এটাও একটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ব্যাপার। সুতরাং প্রথম দিনেই মোটামুটি তিনি কিছুটা হলেও মানুষের নজর কাড়তে বা দর্শকদের জন্য মনে হয় কি অনেকগুলো সুখবর তিনি দিয়েছেন। এটা আসলে আমি আপনাকে যেটা বললাম যে তার ক্রিকেট ক্যারিয়ারিং, কারণ তাকে তো আমি একদম ছোটকাল থেকে দিয়েছি, তার মধ্যে শুরু থেকেই কিন্তু সে এগ্রেশন ছিল
এবং এই এগ্রেশনটা কিন্তু আমি সংগঠক হিসেবে আমি এটা বলতে পারি যে তার প্রথম সভায় যে সিদ্ধান্তগুলো ওগুলো যদি আমি স্ট্যান্ডিং কমিটির ফরমেশনগুলো যদি আমরা দেখি এবং বাকি যে সিদ্ধান্তগুলো দেখি তাহলে কিন্তু এটা পরিষ্কার যে তার এগ্রেশনগুলো ইজ ভেরি ক্লিয়ার। এবং এবং আরেকটা বিষয় হতো কয়েকদিনের মধ্যে উঠে আসবে যে সারা বাংলাদেশে যে ক্রিকেট লিগগুলা বন্ধ আছে এগুলোকে চালু করার জন্য সে কিন্তু উদ্যোগ গ্রহণ করবে। এবং এই কাজগুলো যদি আসলে করতে পারে, আমাদের ক্রিকেট কালচারটাকে যদি পরিবর্তন করতে পারে এবং ক্রিকেট প্র্যাকটিসটাকে আমরা ডেভেলপ করতে পারি, ইনফ্রাস্ট্রাকচারটাকে ডেভেলপ করতে, যেটা তার পরিকল্পনায় আছে, তার এগ্রেশনের মধ্যে আছে, আমার মনে হয় যে আমরা যে দুঃসময় পার করেছি, আমাদের একসময় যে মানে আমাদের একটা ভালো প্র্যাকটিস ছিল, আমাদের একটা প্রথাগত যেই ক্রিকেটের একটা আমাদের উত্থান হয়েছিল, সেটা আবার ফিরে আসবে। এবং তার ইন্টারন্যাশনাল যে কানেকশনস আছে, তার যে ইন্টারন্যাশনাল নো হাও আছে, এগুলোকে যদি আমরা সাপোর্ট করি, সবাই সমন্বয় করতে পারি, সহযোগিতা করতে পারি, বাংলাদেশ ক্রিকেট বদলে যাবে। রাইট, স্ট্যান্ডিং কমিটিটা নিয়ে যেহেতু কথা বলছিলাম, ওইটাও আমরা একটু দেখতে চাই কে কোন পদে গেছেন। সেখানে আমরা যদি দেখি, তিনি 11 জনের মধ্যে 25টা কমিটি ভাগ করে দেওয়ার কথা, যদিও সেখানে কয়েকটা কমিটি তিনি বাদ রেখেছেন, মিডিয়া কমিটি বা ক্রিকেট অপারেশনস, বেশ গুরুত্বপূর্ণ একটা কমিটি, সেটি তিনি সেখানে কাউকে এখন পর্যন্ত তারা ফ্যাসিলিটেট করেননি। বাকি যে কমিটিগুলোতে আমরা দেখছি, ওয়ার্কিং কমিটি এবং ফ্যাসিলিটিস কমিটি অনেকগুলো নিজে নিয়েছেন, গেম ডেভেলপমেন্ট এবং বিপিএল। আমরা ফাহিম সিনহাকে এর আগেও দেখেছিলাম বিপিএল এর সঙ্গে তিনি কানেক্টেড ছিলেন। উইমেন সুইংয়ে আমরা একজনকে দেখছি, যিনি একজন মন্ত্রীর স্ত্রী। আমি তার ব্যক্তিগতভাবে আমি তার সাংগঠনিক মানে ক্রিকেট সংগঠক হিসেবে তার পরিচয়টা জানি না। ইসরাফিল খসরুকে দেওয়া হয়েছে ফাইন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ারের দায়িত্ব, লজিস্টিক্স আমরা দেখছি মির্জা ইয়াসির মার্কেটিং অ্যান্ড ডিসিপ্লিনে, সালমান ইস্পাহানি যিনি আছেন, তিনি বেশ পুরনো সংগঠক, আপনার সঙ্গে তিনি বিসিবিতে কাজ করেছেন, মার্কেটিং অ্যান্ড ডিসিপ্লিন দুটো কমিটি তাকে দেওয়া হয়েছে। আমরা একটু আপনার কাছ থেকে স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বন্টনে যে বন্টনটা হয়েছে এটা নিয়ে একটু জানতে চাইবো। যাকে যে দায়িত্বে দেওয়া হয়েছে তিনি সেখানকার জন্য সঠিক পারসন কিনা আপনার মতে? আসলে এই কমিটিটা তো 3 মাসের কমিটি, তাদের মূল কাজ হচ্ছে নির্বাচন করা। এখন এই 3 মাস কাজগুলো চালিয়ে নেওয়ার জন্যই কিন্তু এই কমিটিগুলো গঠন করা হয়েছে। এবং এই কমিটিগুলোর ফরমেশন দিকে যদি আমরা তাকাই, এখানে অনেকের সম্পর্কে খুব একটা ধারণা নেই। যেমন ইসরাফিল খসরু সম্বন্ধে অনেকে কিন্তু জানেন না। আপনি যদি তার সাথে কথা বলেন, তার যে ক্রিকেট জ্ঞান, তার যে স্পোর্টস সম্পর্কে, ইন্টারন্যাশনাল স্পোর্টস সম্পর্কে যার যে জানা, এটা আসলে যে কেউকে বিস্মিত করবে। আমার সাথে তার দীর্ঘদিনের পরিচয় না, কিছুদিন আগে তার সাথে আমার কথা হয়েছে। তো তার মধ্যে যথেষ্ট যোগ্যতা আছে এবং হি ইজ দ্য রাইট পারসন ফর হিজ ডিপার্টমেন্ট। এখানে ফাহিম সিনহাও ইজ ভেরি ক্যাপেবল ফর বিপিএল অ্যান্ড গেম ডেভেলপমেন্ট। আমাদের রফিকুল ইসলাম বাবু ভাই একমাত্র এখানে যারা প্রতিষ্ঠিত ক্রীড়া সংগঠক, তিনি দীর্ঘদিন গ্রাউন্ডসে কাজ করেছেন, তিনি সেই দায়িত্বই পেয়েছেন। এবং সালমান ইস্পাহানিকে মার্কেটিংয়ে যে, কারণ এটা ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। আমরা গত বেশ কিছু বছর ধরে কিন্তু আমরা আমাদের ডোমেস্টিক ক্রিকেটটাকে সেল করতে পারছিলাম না, আমাদের স্পন্সর্সরা আমাদের ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। এই জায়গাতে সালমান ভাই ইজ দ্য রাইট পারসন। সে দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেটকে নিজেও স্পন্সর করেছেন এবং ওনার যে কানেকশনস আছে এটাকে যদি কাজে লাগানো যায়, আমার মনে হয় যে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে স্পন্সরশিপ আনা থেকে শুরু করে বিভিন্নভাবে উনি বাংলাদেশ ক্রিকেটকে সহযোগিতা করতে পারবেন। এবং এই দায়িত্বগুলোর কথা তামিম যে দায়িত্ব নিয়েছে ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টের, তার যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সে নিজেই সেই দায়িত্বটা নিয়েছেন। এবং বাকি যে কমিটিতে যাদেরকে যেখানে দেওয়া হয়েছে, আমার মনে হয় যেটা একটা ভালো স্ট্যান্ডিং কমিটি হয়েছে। এবং এই স্ট্যান্ডিং কমিটিগুলোতে কিন্তু শুধু চেয়ারম্যান না, এখানে বাকি মেম্বার সেক্রেটারি সহ অন্য বেশ কিছু পদও কিন্তু হয়তো মানে খুব শীঘ্রই বিভিন্ন সংগঠকদেরকে দায়িত্ব দেওয়া হবে। তো এখানেও একটু সতর্ক হওয়ার জন্য আমি অনুরোধ করবো, যা যোগ্য লোক, যারা যেখানে কাজ করার অভিজ্ঞতা আছে, তাদেরকে যদি সেই দায়িত্বগুলো দেওয়া হয়, আমার মনে হয় যে এই কমিটি এই 3 মাসে তারা সাকসেসফুল কাজ করতে পারবে, মোটামুটি নোটেবল একটা পরিবর্তন তারা আনতে পারবেন। আমরা আপনার কাছ থেকে আরো শুনতে চাবো, আরো শুনবো, এই বিষয়ে আমরা আরো আলোচনা করবো। তার আগে আরেকটা বিরতি নিব।